আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি বিভিন্ন সময়ে যে বিভিন্ন পরামর্শমূলক ভিডিওগুলো দেই আমার এই ইউটিউব চ্যানেলে, প্রিলিমিনারি, রিটেন, তো এগুলো আমাদের হলের বিভিন্ন ভাই ব্রাদারের বন্ধুদের অভিজ্ঞতা থেকে ধার করা ভিডিও, ধার করা পরামর্শ। তো আজকে সরাসরি আমার হলের বড় ভাইকে পেয়েছি। আমি এখন মিনহাজ ভাইয়ের রুমে আসছি। তো ভাবলাম ভাই হচ্ছে মিনহাজ ভাই, তো তিনি টানা 41 থেকে 46 পর্যন্ত টানা 6টা প্রিলিমিনারি তিনি পাশ করেছেন, বিসিএস প্রিলিমিনারি। তো যেহেতু তিনি টানা 6টা প্রিলিমিনারি পাশ করেছেন, তো বিভিন্ন সময়ে কিন্তু আমি এগুলো বলি যে যারা টানা 4টা 5টা প্রিলিমিনারি পাশ করেছে তারা এভাবে পড়াশোনা করতো। তো আজকে সরাসরি ভাইয়ের কাছ থেকে শুনবো উনি কিভাবে প্রিপারেশন নিয়েছেন, যে টানা 6টা প্রিলিমিনারি তিনি পাশ করলেন, তার স্ট্র্যাটেজিটা কি ছিল। তো আমরা সেগুলোই আলোচনা করব আজকে। তো ভাই সরাসরি আপনার কাছ থেকে আমরা শুনি যে আপনার স্ট্র্যাটেজিটা কি ছিল আসলে প্রিলিমিনারির। আসসালামু আলাইকুম। আমার বিসিএস প্রিপারেশন শুরু হয় 41তম বিসিএস থেকে। তো বিসিএস প্রিপারেশন শুরু হওয়ার পূর্বে আমার মেইন ফোকাস ছিল বিসিএস সিলেবাসটা সম্পর্কে অ্যানালাইসিস করা। সো এই ক্ষেত্রে প্রথমে আমি একটি প্রশ্ন ব্যাংক কিনি, সেটা যে কোনো প্রফেশনের হতে পারে, কারণ আমার মেইন ফোকাস হচ্ছে প্রশ্ন ব্যাংকটা শুধু বিসিএস না অন্য অপশন? না, অনলি ফর বিসিএস। যেহেতু আমার মেইন ফোকাস হচ্ছে বিসিএস এর কোয়েশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করা, তো আমার কোয়েশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করতে আমি যথেষ্ট সময় নিই। মানে মেইন প্রিপারেশন যতটুকু লাগে কোয়েশ্চেন প্যাটার্নে আমি প্রায় 1 মাসের মতো কোয়েশ্চেন অ্যানালাইসিস করি, কোথা থেকে কোয়েশ্চেন হয়, মানে কোয়েশ্চেনের প্যাটার্ন কেমন, হার্ড, মিডিয়াম, এভাবে আমি আমার প্রথম প্রিপারেশন বলি এখানে, মানে যারা শুনছে এখন, আসলে এই যে ভাই টানা 41 থেকে 46 টানা যে পাশ করে গেলেন যে বিসিএস প্রিলিমিনারি, এক্ষেত্রে কিন্তু যে উনি যেভাবে বললেন যে কোশ্চেন অ্যানালাইসিস, এটা খুবই গুরুত্বপূর্ণ। উনি যে কোশ্চেন অ্যানালাইসিস করে পড়াশোনা করেছেন, এটা আসলে বোঝা যাচ্ছে টানা কোনো প্রিলিমিনারি ফেল করেনি। হার্ড হোক, ইজি হোক, যে কোনো বিসিএস, কোনো বিসিএস কিন্তু খুব হার্ড হয়, কাটমার্ক অনেক বেশি হয়ে যায়, কোনো বিসিএস কাটমার্ক কম হয়, তারপর তিনি সবগুলো পাশ করেছেন। তো ঠিক আছে ভাই, সরি থামানোর জন্য। আপনার কোয়েশ্চেন প্যাটার্ন যখন আমি অ্যানালাইসিস করলাম, তখন প্রতিটা সাবজেক্টের তো কোয়েশ্চেন প্যাটার্ন অনুসারে মার্কস কত নাম্বার, আমি এটা আলাদা একটা প্যাডে লিখে রাখি যে কোনটাতে কত মার্কস আসে। তারপর যেই সাবজেক্টগুলো আমরা সিলেবাস অনুসারে পড়াশোনা শুরু করার পূর্বে এবং পড়ার শুরু করার সময় যেইগুলোতে মার্কস বেশি আসে ওইগুলোতে ফোকাস বেশি করি। এভাবে প্রতিটা সাবজেক্ট ধাপে ধাপে পড়তে হবে আর কি। এখন যদি সাবজেক্ট ভিত্তিক বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এভাবে যদি শুরু করেন, আমরা আজকে ফুল 200 মার্কস আলোচনা করবো ভাই। জি, যতক্ষণ লাগে লাগুক। হ্যাঁ, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আপনার বাংলা ভাষা ও সাহিত্যে 35 মার্কস, এবং এটা হচ্ছে ব্যাকরণে 15 মার্কস, আবার সাহিত্য হচ্ছে 20 মার্কস। এখানে আপনার সিলেবাসে দেয়া আছে যে ব্যাকরণে কোন কোন টপিক, আবার সাহিত্য হচ্ছে প্রাচীন ও মধ্যযুগ, আধুনিক যুগ, যেটা 1800 থেকে বর্তমান পর্যন্ত। সবসময় যে কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করবে ওই টাইপ না, ওইটা মানে আউট অফ কোয়েশ্চেন আসতে পারে, বাট এটা পার্সেন্টেজ খুবই কম। সো ওইগুলা মানে নিয়ে চিন্তা করলে হবে না, আপাতত সিলেবাসটাই ফলো করতে হবে। তো এই ক্ষেত্রে ব্যাকরণের ক্ষেত্রে সিলেবাসে যেটা আসছে আপনার প্রয়োগ, অপপ্রয়োগ, বানান, বাক্যশুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস। এইগুলোর মধ্যে আবার সবগুলা টপিক কিন্তু সমান গুরুত্বপূর্ণ না। আপনি যদি বিসিএস এর কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করেন, বিশেষ করে 35 থেকে 46, যেহেতু ওই সময় থেকে 200 মার্কসের কোয়েশ্চেন শুরু হয়, তাহলে দেখবেন ব্যাকরণে 15 মার্কসের মাঝে কিছু টপিক আছে যেটা থেকে অলওয়েজ কোয়েশ্চেন আসে। যেমন সন্ধি থেকে অলওয়েজ আসবে, কমন পড়ুক না পড়ুক, আপনি পারেন না পারেন, কোয়েশ্চেন কিন্তু আসবে, তার মানে এটা আপনাকে পড়তে হবে। সমাস আসবে, ধ্বনি খুবই ইম্পর্টেন্ট, আবার প্রয়োগ, অপপ্রয়োগ, বানানো, বাক্য শুদ্ধি, এটা আপনার রিটেনেরও সিলেবাস। সো এই ক্ষেত্রে আপনি মানে কম্বাইন প্রিপারেশন নিতে পারেন। প্রিলির সঙ্গে রিটেনের যেগুলো একটু যদি টাচ দিয়ে দেন। জি, প্রিলির সাথে রিটেন কিন্তু আলাদা কিছু না। প্রিলির যে টপিকগুলো এইগুলো রিটেনে জাস্ট এক্সটেন্ডেড সিলেবাস। তো এই ক্ষেত্রে যেগুলো রিটেনে আছে ওইগুলো প্রিলি এবং রিটেন কম্বাইন করে পড়বেন। যেমন প্রয়োগ, অপপ্রয়োগ, বানানো, বাক্য শুদ্ধি, সেম জিনিস প্রিলিতে যা আসে রিটেনেও তা আসে। সো এইগুলো আপনি একসাথে পড়তে পারেন। বাগধারা, হ্যাঁ, প্রবাদ প্রবচন, যদিও আপনার প্রিলি সিলেবাসে বাগধারা নাই, কিন্তু অনেক সময় আসে, এইগুলো আপনার পড়তে হবে। এটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে বোঝা যাবে যে নাই কিন্তু আসে, ওইগুলো পড়তে হবে। এই যে সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, পরে হচ্ছে আপনার এই এক কথায় প্রকাশ, এগুলো থেকে অলওয়েজ কোয়েশ্চেন আসে। তো এই ক্ষেত্রে এই টপিকগুলো পড়তে হবে। আবার প্রাচীন যুগ 5 নাম্বার, যেটাতে প্রাচীন যুগ চর্যাপদ থেকে মাস্ট কোয়েশ্চেন আসবে, হার্ড হোক মানে ইজি হোক, কোয়েশ্চেন আসবে এটা। আবার মধ্যযুগ, বৈষ্ণব পদাবলী, শ্রীকৃষ্ণ কীর্তন যেগুলো আছে ওইগুলো থেকে কোয়েশ্চেন আসে। সো কোয়েশ্চেন অ্যানালিসিসটা খুবই গুরুত্বপূর্ণ।
যেমন আপনার 43 না 41 একটা কোয়েশ্চেন আসছিল চর্যাপদ থেকে, যে রুখের তেন্তলি কুমিরে খায়। হ্যাঁ, যেমন এখন এটা অনেকে বলতেছে এটা কোথা থেকে আসছে, এটা আপনার পারতে হবে, ম্যান্ডেটরি না, কিন্তু আপনি বেসিক জিনিসগুলো পারতে হবে। এটা অবশ্য লাল নীল দীপাবলিতে ছিল এটা, রুখে তেন্তলি কুমিরিকা। এর মানে যে আমার সব বই পড়তে হবে এরকম না, কিন্তু যেটাই পড়বো ভালো করে পড়ার চেষ্টা করব। না পারলে যেটা হার্ড সবার জন্য হার্ড, সবার জন্য এই যে জিনিসগুলো ভুল করা যাবে না। আবার আধুনিক যুগ যেটা, এটা তো অনেক রাইটার, কিন্তু এই সব রাইটার পড়ার দরকার নেই। আপনার কোয়েশ্চেন অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে আপনার কিছু কনস্ট্যান্ট টপিক, ওইগুলো থেকে কোয়েশ্চেন আসবে। রবীন্দ্রনাথ, যদিও রবীন্দ্রনাথ প্রিলিতে আসলে ওটা পারার সম্ভাবনা কম, মানে ডিফিকাল্ট কোয়েশ্চেন করে, কিন্তু আপনি যদি লাস্ট বিগত কয়েক বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস দেখেন, রবীন্দ্রনাথ থেকে ছোট গল্পের চরিত্র মাস্ট মানে আসি, তো এইগুলো আপনার পড়তে হবে। এখন আপনি যদি এইটা বাদ না দিয়ে অন্যগুলো পড়েন যেটা লেস ইম্পর্টেন্ট, এটা আসলে ইফেক্টিভ হবে না। তো এই ক্ষেত্রে কোয়েশ্চেন অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ। কাজী নজরুল, তার কবিতার লাইন থেকে কোয়েশ্চেন আসে, সো যেগুলো ইম্পর্টেন্ট কবিতা এগুলো লাইনগুলো জানতে হবে। পরে আরও কিছু রাইটার আছে, ওরা 11 জন নামে, ওদের টপিকগুলো সবগুলাই মোটামুটি ডিটেল জানতে হবে। আর বাকি যেগুলো আছে, এটা তো এই শর্টকাট ভিডিওতে বলা সম্ভব না, কিন্তু বাকি রাইটারদের মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো, এগুলো অবশ্যই পড়তে হবে। এবং যেগুলো থেকে আসে না, এগুলো আপনি জাস্ট একবার রিডিং দিতে পারেন, কিন্তু প্রেশার নেওয়া যাবে না। কিন্তু যেগুলো থেকে অলওয়েজ কোয়েশ্চেন আসে, ওইগুলো অবশ্যই ভালোভাবে পড়তে হবে। এটা হচ্ছে বাংলার 35 মার্কসের সিলেবাস আর কি। ইংলিশটা নিয়ে যদি বলেন, ইংলিশ যেটা, এটা আসলে হচ্ছে এটা বেসিকটা ছোটবেলা থেকে ইমপ্রুভ হইতে হয়। এটা একদিনে বা 2 দিনে বা আপনার 3 মাসে সম্ভব না। তারপরেও তো একটা প্রিপারেশন নিতে হবে সবার, যেহেতু ইংলিশ সিলেবাসও বিসিএস এ দেয়া, যেটাতে হচ্ছে ল্যাঙ্গুয়েজ বলতে গ্রামার যেটা আমরা বুঝি, এটাতে 20 মার্কস। আর হচ্ছে আপনার ইংলিশ লিটারেচার হচ্ছে 15 মার্ক, যেটা আবার রিটেনে নাই। সো আমি শুরুতে লিটারেচার দিয়ে শুরু করি। লিটারেচারের ক্ষেত্রে আপনার যেহেতু এটা রিটেনে নাই, এটা কোথাও কাজে লাগবে না, কোনো এক্সামেই তেমন আসে না। এই ক্ষেত্রে আপনি আবারও বললাম, কোয়েশ্চেন অ্যানালাইসিসটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি কোয়েশ্চেন অ্যানালাইসিস করেন, দেখেন এই জায়গায় লেখা হচ্ছে লিটারেচারের সিলেবাসটা হচ্ছে নেমস অফ রাইটার্স অফ লিটারেরি পিসেস ফ্রম এলিজাবেথিয়ান পিরিয়ড টু দ্য 21st সেঞ্চুরি। এখন দেখবেন আপনি যে কোনো বইয়ের শুরুতেই কিন্তু একেবারে ওল্ড ইংলিশ লিটারেচার থেকে শুরু, কিন্তু এইগুলা থেকে আপনি কোয়েশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করলে দেখবেন এগুলো থেকে আজ পর্যন্ত একটা কোয়েশ্চেনও আসে নাই। সো আপনার মেইন শুরুটা হবে এলিজাবেথিয়ান পিরিয়ড থেকে, ওইগুলা পড়ার দরকার নেই। প্রত্যেকটা বই ওইটা ওল্ড থেকে শুরু, কিন্তু আজ পর্যন্ত আসে নাই কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে। এবং কয়েকজন রাইটার আছে যেটা 100% কোয়েশ্চেন আসবে, মিস নাই। যেমন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়র, পরে হচ্ছে আপনার ক্রিস্টোফার মার্লো আছে, পরে হচ্ছে আরো এইভাবে এলিজাবেথিয়ান পিরিয়ড, রোমান্টিক পিরিয়ডের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পরে আর কে কে ছিল এক্স্যাক্টলি আমার মনে নেই, আপনার পিবি শেলি, জন কিটস, ওদের এগুলো আপনি কোয়েশ্চেন করলে অলওয়েজ এই রাইটার গুলো আগে পড়বেন। বইয়ে কিন্তু 100-150 রাইটারের আছে, সবগুলো প্রিভিয়াস প্রশ্নগুলো দেখলে আইডিয়া পাওয়া যাবে। অবশ্যই প্রিভিয়াস কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট। এবং এমনও আছে যে কোন রাইটার তাদের একটা লেখা ইম্পর্টেন্ট, ওইটা থেকে কোয়েশ্চেন আসবে, সবগুলা জানার দরকার নেই, কিন্তু ডিটেইলস জানতে হবে যেগুলা থেকে অলওয়েজ কোয়েশ্চেন। এটা এত গুরুত্ব দেওয়ার দরকার নাই, যেহেতু এটা হচ্ছে রিটেনে নাই, কিন্তু যেহেতু 7-8 মার্কস খুবই ইম্পর্টেন্ট, এটার জন্য তো আপনি তাহলে পড়তে হবে, বাদ দেওয়া যাবে না, কিন্তু কোয়েশ্চেন অ্যানালাইসিস করে পড়তে হবে। আর যদি গ্রামারের ক্ষেত্রে, গ্রামার তো আপনি ক্লাস 1 থেকে যা পড়ছেন ওইগুলাই, কিন্তু বিসিএস তো আর 1 পড়া পড়লে হবে না, বেসিকটা একটু স্ট্রং হইতে হবে। এক্ষেত্রে হচ্ছে সিলেবাস, পার্টস অফ স্পিচ আছে, ইডিয়মস এন্ড ফ্রেজেস আছে, ক্লজ, কারেকশন, সেন্টেন্স এন্ড ট্রান্সফরমেশন, ওয়ার্ডস, আর হচ্ছে কম্পোজিশন যেটা। এখন হচ্ছে আমি শুরু করি ভোকাবুলারি দিয়ে। ভোকাবুলারি যেটা, এটা হচ্ছে একদিনে ডেভেলপ করার বিষয় না, এটা অল্প অল্প করে প্রতিদিন 5টা ওয়ার্ড হইলেও শিখবেন। এটার পাশাপাশি যেগুলা আপনার মেমোরাইজ করার বিষয়, যেমন ইডিয়মস, এগুলাও আজকে এ, কালকে বি, সি এভাবে পড়লেন, তাহলে এগুলো হচ্ছে জাস্ট মেমোরাইজের বিষয়। এছাড়া গ্রামারের ক্ষেত্রে এটা হচ্ছে আপনি যে কোনো বই ফলো করতে পারেন, বাট বেসিক রুলসগুলা এগুলো জানতে হবে, প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো এক্সারসাইজ করতে হবে, আর বিসিএস এর কোয়েশ্চেন অবশ্যই এক্সারসাইজ করতে হবে। এক্ষেত্রে অবশ্যই যে কোনো প্রমিনেন্ট যেই রাইটারের বই এগুলো আপনারা ফলো করতে পারেন। সাধারণ জ্ঞানের কথা বলেন। সাধারণ জ্ঞান হচ্ছে বাংলাদেশ আর আন্তর্জাতিক যেটা, আরো আছে ভূগোল। আচ্ছা যাক, বাংলাদেশের হচ্ছে 30 মার্কস। 30 মার্কস আবার সিলেবাসের যেটা মানবন্টন, বাংলাদেশের জাতীয় বিষয়গুলি 6 নম্বর, কৃষিজ সম্পদ 3, পরে বাংলাদেশের জনসংখ্যা আদমশুমারি, জাতি গোষ্ঠী উপজাতি 3, বাংলাদেশের অর্থনীতি 3, বাংলাদেশের শিল্প ও বাণিজ্য 3 নম্বর, বাংলাদেশের সংবিধান 3, রাজনৈতিক ব্যবস্থা 3, সরকার ব্যবস্থা 3, প্লাস আর একটা আছে 3 নম্বর যেটা বিভিন্ন বিষয় আর কি। মানে এই ক্ষেত্রে হচ্ছে কোয়েশ্চেন কিন্তু সবসময় যে নাম্বার বিভাজন বিশেষ পিলিতে সেম প্যাটার্ন ফলো করবে এরকম না, কিন্তু কোয়েশ্চেন ঘুরে ফিরে এগুলা থেকে আসে।
এক হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয়গুলি, যেটা এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, এই ক্ষেত্রে বাদ দেওয়ার কোনো স্কোপ নাই, এটা ডিটেলস পড়তে হবে। এবং এটা ডিটেলস পড়ার ক্ষেত্রে বর্তমান সময়ে যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এবং এটার সাথে প্রাসঙ্গিক রেখে যা যা অ্যাড করার পড়তে হবে। জায়গা দেখা যাচ্ছে আগের আপনি যদি কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করেন 35 থেকে 45-এর কোয়েশ্চেন প্যাটার্নে হয়তো ওই টপিকগুলো রিলেভেন্ট ছিল না, কিন্তু বর্তমান সময়ের ক্ষেত্রে রিলেভেন্ট, সো ওইগুলাও অ্যাড করতে হবে। কৃষিজ সম্পদের ক্ষেত্রে আপনি দেখবেন সব সময় বিভিন্ন ফসলের জাত থেকে প্রশ্ন আসে, যে এটা কিসের জাত, ওইটা, এগুলা অ্যানালাইসিস করে পড়তে হবে। উপজাতি খুবই আলোচিত টপিক, এবং আদমশুমারি যেটা জনসংখ্যা যেটা, এটা বাদ দেওয়ার কোনো স্কোপ নাই। অর্থনীতি অলওয়েজ ইম্পর্টেন্ট, এক্ষেত্রে বিভিন্ন বার্ষিক উন্নয়ন পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, জিডিপি গ্রোথ, এগুলো অবশ্যই পড়তে হবে। শিল্প বাণিজ্য ইম্পর্টেন্ট টপিক। সংবিধান, সংবিধান থেকে অলওয়েজ 3 নম্বর, এটা কিন্তু মিস নাই। সংবিধানটা কিভাবে ভাই মনে রাখা যায়? বা সংবিধান মনে রাখা যায় হচ্ছে, এটা শর্টকাট বলতে কিছু নেই, আপনার পড়তে হবে, বিভিন্ন ধারা আছে, ওইগুলা নিয়মিত পড়তে হবে। রিটেনের সঙ্গেও এটা রিটেনের সঙ্গে, রিটেন মাস্ট, সংবিধান, সংবিধান দিয়ে আপনার রিটেনে হচ্ছে সবকিছুতেই সংবিধান ইনক্লুশন করা যায়। তো সংবিধান হচ্ছে যে শুধু পিলির ক্ষেত্রে ওই রকম না, এটা রিটেনে এবং আপনার বাস্তব জীবনেও সবকিছুতে রেফারেন্সের ক্ষেত্রে বা সবকিছুতেই কাজে লাগবে। তো সংবিধান অলওয়েজ, প্রতিদিন 5টা ধারা মুখস্থ করলেন, প্রতিদিন যে সব পড়তে হবে ওই রকম না। পরে হচ্ছে সরকার ব্যবস্থা, আইন বিভাগ, বিচার বিভাগ, স্বাধীন বিভাগ, এগুলা তো মানে পড়ার বিষয়, সহজ বিষয়, এটা নিয়ে বলার কিছু নাই। রাজনৈতিক ব্যবস্থা বর্তমান কনটেক্সটে খুবই ইম্পর্টেন্ট, এগুলা ডিটেলস জানতে হবে। এই সাধারণ জ্ঞানটা আপনি মানে কয়টা বই থেকে পড়াশোনা করছেন? বই হচ্ছে আপনারা যারা প্রথমে শুরু করবেন তারা হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যে কোনো একটা বেসিক বই থেকে শুরু করতে পারেন। যে কোনো MP3 হইতে পারে, MP3 খুবই, আবার বেসিক ভিউ হইতে পারে, কিন্তু বেসিক ভিউ হয়তো ডিটেলস, এটা আমি অ্যাভয়েড করি, আমি কখনো পড়ি না। এমনিতে ভালো বই, কিন্তু অনেক MP3 পড়তে পারেন। আবার MP3 সব পড়ার দরকার নেই, সিলেবাসের সাথে রিলেভেন্ট। MP3-তে কিন্তু আপনার বিভিন্ন মানে একেবারে ইউনিভার্সিটি থেকে শুরু করে স্কুল পর্যায়ে, ওই পর্যায়ে যা সব দেয়া আছে, সব পড়ার দরকার নেই। বিসিএস সাথে সিলেবাস শুরু করে পাশাপাশি পড়লে হবে ভাই, যদি একটা বই পড়লেই যে হবে ভালোভাবে পড়েন। এখন বইয়ের তো শেষ নাই, দেখা যায় আপনার এই বই থেকে একটা কমন আসলো, ওই বই থেকে একটা কমন আসলো, এইভাবে সব বই পড়া তো একজনের পক্ষে সম্ভব না। এটা এই ক্ষেত্রে আপনি একটা বেসিক বই প্লাস ডাইজেস্ট পড়তে পারেন। আর যেটা করতে পারেন, অনেক সময় ডাইজেস্ট পড়ার ক্ষেত্রে যদি নতুন ইনফরমেশন পান, এটা বেসিক বই লিখে রাখতে পারবেন। আবার বেসিক বই যে ইনফরমেশনটা ডাইজেস্টে মিসিং, ওইটা লিখে রাখতে পারেন। এভাবে 2টা বই আনাফ। আপনি তো ডাইজেস্ট এবং একটা বেসিক বই, আপনি তো এই জায়গায় জাস্ট আপনার পিলি পাস করতে হবে, এটা রিটেনেও অ্যাড হবে না। সো এই ক্ষেত্রে এত চাপ নেওয়ার কিছু নাই, নর্মাল ভাবে এগিয়ে যাবেন আর কি। আন্তর্জাতিক বিষয়াবলী তাহলে বলেন। আন্তর্জাতিক বিষয়গুলোতে হচ্ছে বিশেষ আপনার 20 মার্কস। 20 মার্কসের ক্ষেত্রে আবার এটা 5টা টপিকে ডিভাইড। যদি ওইভাবে আপনি যদি কোয়েশ্চেন দেখেন, এটা একটু বোঝা টাফ, কোন জায়গা থেকে কোয়েশ্চেনটা আসছে। কিন্তু অলওয়েজ ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আপনার পরিবেশগত ইস্যু, কূটনীতি, পরিবেশ বিষয়ক বিভিন্ন সম্মেলন, এগুলো খুবই আলোচিত টপিক। আবার সাম্প্রতিক চলমান ঘটনা প্রবাহ, বিশেষ করে যারা 47 দিবেন, কিছু আলোচিত টপিক অলওয়েজ, যেমন বর্তমান কনটেক্সটে সিরিয়া, রাশিয়ার পতন, পরে হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এগুলো অবশ্যই পড়তে হবে। আমার মনে আছে আপনার 36 না কততম বিসিএস একটা কোয়েশ্চেন আসছিল যে গোয়ামের বর্তমান গভর্নরের নাম কি, এরকম একটা আসছিল। সবাই ভাবতেছে এইটা কি কোয়েশ্চেন, কোন জায়গার গভর্নর, এটা কিন্তু সাম্প্রতিক কোয়েশ্চেন, কারণ উত্তর কোরিয়া হচ্ছে মানে যে গুয়াম দ্বীপে হামলা চালাইছিল নাকি এই টাইপের। সো এইভাবে কনটেক্সট মিল রেখে আলোচিত বিষয়গুলো থেকে পড়তে হবে। আপনার কোশ্চেন যে হুবু কমন পাবেন এমন না, এটা ডিপ থেকেও আসতে পারে। মনে করেন যে এখন এই যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে গ্রিনল্যান্ড, তারপর পানামা খাল, তো এগুলা এখন মেক্সিকো উপসাগরের নাম, তার মানে এদের এখন তাহলে গ্রিনল্যান্ড প্রাইম মিনিস্টার, জি জি, প্রেসিডেন্টের নামও, হ্যাঁ, এটা এমনি জানা থাকবে, কিন্তু গ্রিনল্যান্ডের ডিটেইলস পড়তে হবে, পানামা নিয়ে ডিটেইলস পড়তে হবে। একটা কোশ্চেন আসতে পারে, হয়তো কখনো আসে নাই, কিন্তু বা এটা এই রিলেটেড কোন প্রণালী, মানে রিলেভেন্ট করে পড়তে হবে সাম্প্রতিক ঘটনাগুলো, জাস্ট পড়ে পেলাম এরকম না, রিলেভেন্ট করে পড়তে হবে, কি কোশ্চেন আসতে পারে না আসতে পারে। আবার আন্তর্জাতিক বিষয়াবলীর আপনার কিছু টপিক আছে যেটা ভূগোলের সাথে ওভারল্যাপ করে, সো এগুলা একই জিনিস ঘুরে ফিরে একই। তাহলে এর সঙ্গে আমি ভূগোলটা আপনি একটু অ্যাড করে দেন, ভূগোলের প্রিপারেশনটা। ভূগোল যে সাবজেক্টটা, ওইটা বাংলাদেশ এবং আন্তর্জাতিকের যে একটা চ্যাপ্টার আছে ওইটার সাথে ওভারল্যাপ করে। এই ক্ষেত্রে আপনি 9-10-এর যে ভূগোল বইটা ওইটা পড়তে পারেন। ভূগোলে যেহেতু নাম্বার কম, 10 নাম্বার, অবশ্যই কোয়েশ্চেন, কিছু কোয়েশ্চেন আছে অলওয়েজ আসে, যেমন হচ্ছে আপনার দুর্যোগ থেকে খুবই ইম্পর্টেন্ট, ওইটা আসে। আবার অনেক সময় এই যে শিলার প্রকারভেদ, ওইগুলা থেকে কোন প্রকার শিলা, কোয়েশ্চেন প্যাটার্ন অ্যানালিসিস করলে বোঝা যাবে। আর এই ক্ষেত্রে অবশ্যই ম্যাপ, ভূগোল এবং বাংলাদেশ করার আন্তর্জাতিক, এই ক্ষেত্রে ম্যাপটা খুবই ইম্পর্টেন্ট, পড়ার সময় অবশ্যই ম্যাপ দেখে পড়তে হবে আর কি।
তাহলে বাকি হচ্ছে থাকলো আপনার বিজ্ঞান, আইসিটি। বিজ্ঞান সাম্প্রতিক সময়ে কোয়েশ্চান আপনার খুবই হার্ড হচ্ছে, এবং বিজ্ঞান হচ্ছে 15 মার্কস। এটা যারা নন সায়েন্স তাদের জন্য একটু টাফ হয়ে যায়। তো বিজ্ঞানের ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, আপনি দশম থেকে একেবারে 46 পর্যন্ত যেগুলো প্রিভিয়াস কোয়েশ্চেন প্লাস বেসিক যেগুলা 9-10-এর মানে টপিকের সাথে যেগুলো 9-10-এর সিলেবাসের মিল, প্লাস একটা যে কোনো বই, যেটা যে কোনো বই, এটা কোনো কারণ বিজ্ঞান আপনার লাস্ট 3-4টা বিষয়ে সায়েন্স স্টুডেন্টদেরও 15তে 8-9 তুলতে খুবই টাফ। আচ্ছা, সো এই তাহলে ম্যাথ হচ্ছে আপনার, ম্যাথে হচ্ছে 15 মার্কস। এই ক্ষেত্রে সিলেবাস দেয়া আছে, সিলেবাস ধরে ধরে একদম বেসিক যে কোনো বই থেকে এবং রিটেনের সাথে যেগুলো মিল আছে খুবই আপনার 8-9 এনাফ। ম্যাথ বাদে কি প্রিলি পাস করা সম্ভব? প্রিলি পাস করা সম্ভব, ম্যাথ বাদে কি আরো বাদে অনেকে বাদ দেয় অনেক চ্যাপ্টার সম্ভব, কিন্তু এই ক্ষেত্রে রিটেন তো বাদ দেওয়ার কিছু নাই, যাদের সময় আছে বাদ দেওয়ার কিছু নাই। পুরা একটা সাবজেক্ট বাদ দেওয়া মানে কি, এটা তো প্রিপারেশন হতে পারে না। হয়তো একটা টপিক বাদ দেওয়া যেতে পারে সময় স্বল্পতার কারণে বা বিভিন্ন কারণে, কিন্তু পুরো একটা সাবজেক্ট বাদ দিয়ে এরকম আছে অনেকে, কিন্তু আলটিমেটলি এটা সাফার করতে হয়। ম্যাথের প্রিপারেশন নিয়ে একটু ডিটেইল বলেন। ম্যাথের প্রিপারেশন বলতে যেগুলো সিলেবাস আছে, সিলেবাস ধরে ধরে আপনি একটা চ্যাপ্টার শেষ করবেন। এই ক্ষেত্রে কারো দুর্বলতা থাকলে আপনি প্রাইভেট পড়তে পারেন বর্তমান যুগে অনলাইনে বা এটা যেটা হোক, কিন্তু ম্যাথ যেটা ইংরেজি যেটা নিয়মিত পড়তে হবে। আবার আইসিটি অনেকটা এটা বিজ্ঞানের মতো, লাস্ট 3-4টা বিসিএসে আইসিটি থেকে অনেক টাফ কোয়েশ্চেন আসছে। এই ক্ষেত্রে আপনার মার্কস হচ্ছে 10 মার্কস। সো আইসিটির সিলেবাস কম্পিউটার সিলেবাস কম্বাইন করে দেয়া আছে। এক্ষেত্রে কিছু জিনিস আছে যেটা থেকে অলওয়েজ বিশেষ কোয়েশ্চেন আসে, যেমন নাম্বার সিস্টেম, বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, এগুলো অবশ্যই পড়তে হবে। পরে বিভিন্ন লাস্ট 2-3টা বিসিএসে কম্পিউটার ভাইরাস, পরে হচ্ছে বিভিন্ন ফায়ারওয়াল, এগুলো থেকে লাস্ট 2-3টাতে অলওয়েজ কোয়েশ্চেন আসতেছে, এই সাবজেক্টগুলো পড়তে হবে। পরে বিভিন্ন ওয়েব ব্রাউজার, পরে হচ্ছে ক্লাউড কম্পিউটিং থেকে লাস্ট 3টা বিশেষ পরপর 3বার কোয়েশ্চেন আসছে ক্লাউড কম্পিউটিং থেকে বিভিন্নভাবে। একবার আসছিল যে মাইক্রোসফটের নিচের কোনটি মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং সেবা প্রদান করে, ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য কি, মানে বিশেষ সব সুবিধা কি, একই কোয়েশ্চেন থেকে হয়তো আপনি একটা কোয়েশ্চেন আসছে, এটা যে ব্যাখ্যাটা পড়বেন এটা থেকে সামনের বিশেষ আর একটা কোয়েশ্চেন আসবে, এরকম হয়। সো এটা খুব টাফ বিষয় না আইসিটি, সহজ বিষয়। মেন্টাল এবিলিটি এবং নৈতিকতা শোষণ বাকি থাকলো। মেন্টাল এবিলিটিতে হচ্ছে আপনার 15 মার্কস, যেটা হচ্ছে রিটেনে 50 মার্কস, একই সিলেবাস। এই জায়গা জাস্ট এই জায়গাতে আসবে 15, ওই জায়গায় 50। সো এই ক্ষেত্রে অনেকে চর্চা করে না, বা সহজ থাকলেও চর্চা বলতে একটা বিষয় আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো এই ক্ষেত্রে নিয়মিত চর্চা করতে হবে। এই জায়গায় 5-6টা টপিক আছে, প্রতিটা মার্কস ডিভিশন দেওয়া নাই, ওই জায়গা থেকে 15 মার্কস থাকবে। এক্ষেত্রে কিছু জিনিস অলরেডি হয়ে যায়, বানানো ভাষা যেটা স্পেলিং এন্ড ল্যাঙ্গুয়েজ, এটা বাংলাতেও হয়। তো এই ক্ষেত্রে এটা নিয়মিত চর্চা করতে হবে, অবহেলা করার সুযোগ নেই আর কি। আর নৈতিকতা শোষণের ঝামেলা ভাই, এটা বলেন। নৈতিকতা ও সুশাসন যেটা, এটা তো 10 মার্কস, কিন্তু এটা তো অনেকে কি করে জায়গাতে, মানে যারা প্রথম দিকে বিশেষটা দেয়, আমি শূন্য অনেকে হয়েছে এটা পড়েই না, আবার অনেকে আছে ওইটা মানে 10 মার্কসের জন্য অনেক গুরুত্ব দেয়। আসলে এটা গুরুত্ব এত বেশি দেওয়ার কিছু নাই, যেহেতু এটা সিলেবাসে নাই, রিটার্ন সিলেবাসে নাই। কিন্তু একদম এগুলা কোয়েশ্চেনগুলো খুবই কনফিউজিং হয়, কিন্তু কিছু কনস্ট্যান্ট টপিক আছে যেটা কনফিউশনের কিছু না। যেমন আপনি নৈতিকতার অনেক সময় আসে যে এই সংজ্ঞাটা কে দিয়েছেন, পরে জাতিসংঘের উপাদান কয়টি, বিশ্ব ব্যাংকের উপাদান কয়টি, এইগুলা। পরে হচ্ছে আপনার এখন বইয়ের লেখকের নাম, রাইটার, এটা আসতেছে, বিশেষ করে বার্ট্রান্ড রাসেল, জন স্টুয়ার্ট মিল। সো কিছু যেটা কনস্ট্যান্ট টপিক ওইগুলা পড়েন, আর বাকি এগুলোর বাইরে ভাই দেখা যায় এক একজন এক এক রকম সমাধান দেয়, একই প্রশ্নের উত্তর এক ভাবে আসে, এটাই ঝামেলা। যেটা এক একজন এক এক রকম সমস্যা দেয়, মানে এটা কনফিউশন। আপনি মার্কস কাউন্ট করার সময় এটা বাদ দিয়ে করতে হবে, যেগুলা কনস্ট্যান্ট, মানে কোনো কনফিউশন না, বইয়ের রাইটারের নাম, এই সংজ্ঞাটা কে দিয়েছেন, এগুলো তো কনফিউশন না, তো ওইগুলো পড়তে হবে মাস্ট। নৈতিকতা 2 দিন পড়লে এলাম। তাহলে ভাই আমরা ওভারঅল 200 মার্কসের আলোচনা সংক্ষেপে করলাম, তো জানি না আসলে আমাদের দর্শকরা কতটা উপকৃত হবে এখান থেকে। তবে আমি বলবো যে ভাই একদম ভাইয়ের স্ট্র্যাটেজি বা যেভাবে কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ টানা 5টা-6টা প্রিলিমিনারি পাস করা কিন্তু চারটিখানি কথা না, যে কোনোভাবে প্রিপারেশন নিলে একটা বিশেষ মিস হয়ে যাবে। তো যেহেতু ভাই কোনোটা মিস হয়নি ভাইয়ের কোনো বিসিএস, তার মানে এই কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিসটা খুবই ইম্পর্টেন্ট। এবং ভাই এরপরেও যদি মানে যারা নতুন আছে তাদের যদি মানে কোনো পরামর্শ দিতে চান প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে,
প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে পরামর্শ হচ্ছে আপনারা হতাশ হওয়ার কিছু নাই। আবার আমি কয় ঘন্টা পড়বো, সারাদিন পড়তে বই এরকম না। আপনি সিলেবাস ধরে আপনি যদি মনে করেন আমি 1 ঘন্টা পড়লে এনাফ, সিলেবাস শেষ, এনাফ। ও 5 ঘন্টা ও 10 ঘন্টা পড়তেছে, এগুলো দেখার দরকার নেই। আর এই ক্ষেত্রে মডেল টেস্ট দিতে পারেন। মডেল টেস্ট দিলে হচ্ছে আপনার যেগুলো ভুল হয় এগুলো পরবর্তীতে দেখা যায় আর ভুল হওয়ার সম্ভাবনা কম। অন্যদের সাথে মোটামুটি একটা কম্পিটিশন করা যায়, মডেল টেস্ট দেওয়া যায়। ইম্পর্টেন্ট মডেল টেস্ট এমন না যে ম্যান্ডেটরি কোচিং এ দিতে হবে। আপনি একটা মডেল টেস্ট বই নিলেন, এটা থেকে দিলেন, মার্কস কাউন্ট করলেন 200। জব সলিউশনের এটা যদি বলেন। জব সলিউশনের ক্ষেত্রে আমি বিসিএস এর জন্য আলাদা কোনো জব সলিউশন পড়ি নাই, কারণ বরং বিসিএস কে অন্যরা ফলো করে, তাই তো। অন্যান্য যত জব সলিউশন দেখবেন ম্যাক্সিমাম বিসিএস এর কোয়েশ্চেন। তো বিসিএস এর এই যে কোয়েশ্চেন প্যাটার্নই জব সলিউশন, এই ক্ষেত্রে আলাদা জব সলিউশনের দরকার নেই। আচ্ছা আচ্ছা, তাহলে এটা হচ্ছে ছিল আপনার স্ট্র্যাটেজি, যে আমার প্রি লিস্টে আপনার প্রি স্ট্র্যাটেজি। তো আশা করি যে দর্শকরা আমাদের এখান থেকে উপকৃত হবে। তো সামনে ইনশাল্লাহ অন্য কোনো টপিক নিয়ে আপনাকে নিয়ে আবার আসবো ইনশাল্লাহ দর্শকদের সামনে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। যে আমার জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ ভাই বিভিন্ন পরীক্ষার রেজাল্টের অপেক্ষায় আছে আর কি। তো আশা ইনশাল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে, বিভিন্ন জায়গায় ভাইবা দেয়া আছে, জাস্ট রেজাল্টের অপেক্ষা। ইনশাল্লাহ আল্লাহ ভাইয়ের আশা পূরণ করবে। আল্লাহ হাফিজ।